আমার এক পরিচিত এক দাদা রয়েছেন, যিনি তামিলনাড়ুতে কর্মসূত্রে রয়েছেন। দীর্ঘদিন ধরে সেখানে থাকেন। তিনি একদম আদ্যোপান্ত বাঙালি। কিন্তু বর্তমানে তিনি তামিল ভাষা মালায়ালাম ভাষা অনায়াসে কিন্তু গড়গড়িয়ে বলতে পারেন। তো একটা অদ্ভুত ব্যাপার। কোনোদিনও কিন্তু প্রথাগতভাবে সেরকম ট্রেনিং কিন্তু নেন। তাহলে এটা কেন হচ্ছে কখনো আমরা ভেবে দেখেছি? এর পেছনে কিন্তু একটা রহস্য রয়েছে। আমরা রহস্য বলছি ঠিকই, কিন্তু রয়েছে একটা বিজ্ঞান। এবং সেই বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে সেই 60-এর দশকে। শিক্ষাবিদ চোমস্কাই তিনি বলে গেছেন যে এলইডি নামক একটি বস্তু নাকি আমাদের মস্তিষ্কে জন্মগতভাবে থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই অদ্ভুত বিষয়টি যার সাথে যুক্ত সেই সাবজেক্টটা হচ্ছে পেডাগজি। অবশ্যই সাহিত্য চর্চার ক্ষেত্রে পেডাগজি, অর্থাৎ যে পদ্ধতিতে আমরা শেখাই বাচ্চাদের, আমাদের ছাত্রদের, সেই পদ্ধতিটাকেই বলা হয় পেডাগজি। আর আজকের যে ভিডিওটা সেটা একদম ডেডিকেটেড ভিডিও হতে চলেছে বাংলার পেডাগজির ওপর। এবং এই কারণে আরও স্পেশাল, বিগত দিনগুলোতে ওয়েস্ট বেঙ্গল টেটে যত বাংলা বিষয়ের ওপর পেডাগজির প্রশ্ন এসেছে টোটালটা আজকে আলোচনা করব। তাই প্রত্যেকে রেডি হন। এমসিকিউ পর একটার পর একটা এমসিকিউ চলবে এবং সেগুলোর বিশ্লেষণ চলবে। প্রত্যেকটার আনসার এক্সপ্লেনেশন থাকবে, কেন সেটা উত্তরটা সঠিক হচ্ছে এবং কেন হচ্ছে না, সবটাই থাকবে আপনাদের জন্য। তাই চলুন শুরু করি আজকের ভিডিও। এর সাথে সাথে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। খবরটা যদিও খুব একটা সুখকর নয়। গত 17ই ফেব্রুয়ারি 2026 সেই দিনই একটি খবর এসেছে সুপ্রিম কোর্ট থেকে। একটা শুনানি চলছে, সাম্প্রতিক একটা মামলা হয়েছে। সেই মামলা হয়েছে ভারত সরকারের এগেনস্টে। অ্যাকচুয়ালি যে স্পেশাল এডুকেটর যারা রয়েছেন তারা ক্লাস 9 থেকে 12-এ ক্লাস নিতে পারবেন কি না সেই বিষয়ে, অর্থাৎ 10 পাস করে থাকেন তারা, তাহলে পরে তারা দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে তারা যোগ্য শিক্ষক হিসেবে গণ্য হবেন না। তা এই বিষয়ে কিন্তু একটা শুনানি চলছে এবং সেখানেও কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত, যিনি প্রাইমারি টেটের সেই মারাত্মক রায়টা শুনিয়েছিলেন। এবং এখানেও কিন্তু কেন্দ্রীয় সরকারের যে এনসিটিই তারও কিন্তু একটা বিভ্রান্তিকর চিঠির প্রসঙ্গ উঠে আসছে। যে 2021-22 সালে সম্ভবত একটি চিঠি, যেখানে তারা ক্লাস 1 থেকে একদম 12 পর্যন্ত টেটের কথা তারা বলেছে এবং টেট বাধ্যতামূলক এমন কথা তারা লিখেছে, যার ফলে সুপ্রিম কোর্ট কিন্তু একটু বিভ্রান্তির মধ্যে পড়েছে। এখন কোন দিকে যায়, কোন দিকে জলটা ঘোরায়, সেটাই কিন্তু দেখার। কারণ প্রাইমারি টেটের প্রসঙ্গে যে কেসটা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটাও কিন্তু একটা ভিন্ন আসপেক্টে হয়েছিল, কিন্তু যে ফলটা হয় সেটা সার্বিকভাবে সমগ্র শিক্ষক কুলকে ভারতবর্ষের ক্ষতিগ্রস্ত করেছিল। তাহলে এইটাও কোন দিকে যায় সেই নজরও আমাদের থাকবে। জাস্ট এটা ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের। শুরু করি আজকের ভিডিও। আর তার আগে সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের বানান মুখস্থ করানো, শুদ্ধ বানান লিখতে শেখানো, শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যেস গড়ে তোলা। নাম্বার ডি, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যেস গড়ে তোলা। প্রশ্নটা বাংলা এবং ইংরেজিতেই, দুটো ভাষাতেই করা হচ্ছে এই কারণ সিটেটও কিন্তু আমাদের লক্ষ্য। সিটেটে যাতে টার্ম রিলেটেড বা বাংলা ইংরেজি বিষয়টাতে যাতে কোনো সমস্যা না হয়, শুধু বাংলা দিলে সিটেটে বসতে গেলে কিন্তু আমাদের সমস্যা হবে। সেই জন্য এই বিষয়টাকে মাথায় রেখেই প্রশ্নগুলো সেইভাবে সেট করা হয়েছে। তাহলে আমরা প্রত্যেকে জানি যে শুদ্ধ বাংলা ভাষার চর্চা সবসময়, বিশেষ করে বানান বাচ্চাদের যখন আমরা শেখাবো, সেক্ষেত্রে বলার পাশাপাশি লিখতেও কিন্তু শেখাতে হবে। এবং সেই বানানটা যে সে শিখবে সেই মুহূর্তে, সেটা কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। এ প্রসঙ্গে একটা ছবিও আপনাদের জন্য তৈরি করেছি, যার ফলে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনাদের মাথায় দীর্ঘস্থায়ী হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পড়ার অভ্যেস, অর্থাৎ বানানটা দেখা, যখন পড়বে সে বানানটা দেখবে, তার পাশে যখন সে বানানটা লিখবে অর্থাৎ বানানটা প্রয়োগ করবে, সেই লেখার অভ্যেসটা করা। আর এই দুটোর ফলে, দুটোর সমন্বয়েই সেই বানান শিক্ষাটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার পরের প্রশ্নে আমরা চলে যাই। নাম্বার 2, হুইচ মেথড হেল্পস ক্লাস 4 স্টুডেন্টস অ্যাপ্রিসিয়েট লিটারারি ভ্যালু? সরব পাঠ বা ওরাল রিডিং, নীরব পাঠ, সাইলেন্ট রিডিং, কবি পরিচিতি, পোয়েট ইন্ট্রোডাকশন, কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা, টু ওয়ে ডিসকাশন। অর্থাৎ যখন আমি একটা বিষয় বোঝাবো, সেখানে ইন্টারাকশন পর্ব, অর্থাৎ ভাব বিনিময়ে, ছাত্রের সাথে শিক্ষকের একটা ভাব বিনিময় হবে। আমি কিছু বলবো, তারা কিছু বলবে, তবেই কিন্তু অ্যাকচুয়াল যেটা আমাদের উদ্দেশ্য, শিক্ষার্থীদের শিক্ষাটা দেওয়া, সেটা সার্থক হবে। তাহলে এই প্রসঙ্গেও সঠিক উত্তর হচ্ছে ডি। আর ছবিটা
দেখুন, তাহলে বিষয়টা আরও বেশি আপনাদের মনোগ্রাহিত হবেই এবং আপনাদের মাথাতেও কিন্তু উত্তরটা বসে যাবে। বিশেষ করে কাদের ক্ষেত্রে বলছি, যারা নতুন এই শিক্ষকতার প্রফেশনে আসছেন, যারা শিক্ষক হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্লাসগুলো অত্যন্ত উপযোগী হতে চলেছে। দেখুন, শিক্ষিকা যখন ক্লাসে প্রশ্ন করছেন, মতামত দিচ্ছেন, আলোচনা করছেন, তখন শিক্ষার্থীও কিন্তু সেই উত্তরটা দিচ্ছে, সেও প্রশ্ন করছে এবং শিক্ষিকা বা শিক্ষক সেই ফিডব্যাকটা কিন্তু নিচ্ছেন। এর ফলেই কিন্তু সাহিত্য চর্চা থেকে শুরু করে যে কোনো বিষয়ে একটা সক্রিয় অংশগ্রহণ কিন্তু উভয় পক্ষেরই থাকছে, যার ফলে শিক্ষাটাও কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। তাহলে এবার এবার আপনারা বিষয়টা দেখুন যে এই যে প্রশ্নগুলো আলোচনা হচ্ছে, এর ফলে শুধু পেডাগজির কিন্তু পার্টিকুলার কয়েকটা সেক্টরের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, ওভারঅল সমস্ত অনেকগুলো টপিক কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসবে আগামীতে। এই যে প্রশ্নগুলো, এখন যে প্রশ্নগুলো আলোচনা করছি, যত প্রশ্ন এগোবে তত কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। নাম্বার 3, দলগত লেখার জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে? নাম্বার এ, সব ভালো ছাত্রীকে একই দলে রাখা, সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে এক দলে রাখা, এগিয়ে এবং পিছিয়ে পড়াদের মিশ্র দল গঠন, সামঞ্জস্যপূর্ণ মিশ্র দল গঠন করা। অবশ্যই সামঞ্জস্যপূর্ণ মিশ্র দল গঠন করা। তার কারণটা এই ছবিটা দিয়ে আপনাদের বোঝাই। আপনাদের স্ক্রিনে যে ছবিটা দেখছেন, যে কয়েকটা স্টার দেওয়া রয়েছে, মানে সব ভালো ছাত্ররা এক দলে বসেছে, সেখানে কোনো দুর্বল ছাত্রই নেই। তাহলে সেখান থেকে কি নতুন প্রাপ্তির কিছু রয়েছে? সেখানে কিন্তু কোনো কিছুই প্রাপ্তি নেই। দুর্বল ছাত্ররা দুর্বলই থেকে যাবে এবং যারা সবল তারা তো এগিয়েই রয়েছে। আবার সব দুর্বল যদি এক দলে থাকে, সেক্ষেত্রেও তারা সেই যে পিছিয়ে পড়া তকমা নিয়েই থাকবে, তারা কিন্তু ভালো ছেলেদের সংস্পর্শে এসে নতুন কিছু শিখতে পারবে না। তবে সেই জন্য সব থেকে সঠিক হবে সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ। তো ভালো মন্দ মিশিয়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকে সমান জায়গায় থাকতে পারবে। অর্থাৎ যে ছেলেটি ভালো, সে কিন্তু তার থেকে একটু দুর্বল যে তাকে শেখাবে, আবার দুর্বল যে সেও কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে শিখবে। এর ফলে উভয় কিন্তু দারুণভাবে উপকৃত হবে। চলুন এবার আমরা পরের প্রশ্নের দিকে এগোই। নাম্বার 4, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠে প্রথমে উদাহরণ দিয়ে আলোচনা, তারপর শিক্ষার্থীদের সহায়তায় সংজ্ঞা তৈরি। এটা কোন পদ্ধতি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু এটা, যে আমরা ক্লাসরুমে যখন যাই তখন কিন্তু এই বিষয়গুলো খুব ফলো করি। যে কোনো টপিকে যদি আলোচনা হয়, ধরুন ইংরেজিতে যদি কোনো টপিক নিয়ে আমি আলোচনা করি, বা বাংলাতেই ধরুন আমি বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব, 4টে নাম বললাম, ফুল, ফল, জন্তু, জানোয়ার, 4টে নাম বলার পর বাচ্চাদের জিজ্ঞেস করলাম, বলো তো এই নামগুলোর একটা বিশেষ ব্যাকরণের নাম রয়েছে। তারা প্রত্যেকে উত্তর দিল, এইগুলোকে বলা হয় বিশেষ্য পদ। তাহলে আমি প্রথমে উদাহরণ দিচ্ছি, তারপরে চলে যাচ্ছি সংজ্ঞায়। এটা একটা পদ্ধতি। আর ঠিক উল্টোটা হয় আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে প্রথমে আমি সংজ্ঞাটা বলে নিলাম, যে কোনো বস্তু নাম হচ্ছে বিশেষ্য, আর তারপরে আমি উদাহরণে গেলাম। এই দুটো পদ্ধতি। তবে প্রথম পদ্ধতি, যখন আমরা উদাহরণ থেকে সংজ্ঞায় যাই, সেখানে একটু সময় সাপেক্ষ, তবে সেই শিক্ষাটা কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। আর আমরা যদি তার উল্টোটা করি, প্রথমে সংজ্ঞা বলে দিই, তারপর যদি উদাহরণ দিই, সেক্ষেত্রে হয়তো দ্রুততার সাথে তারা শিখবে, তবে সেটাতে কিন্তু অতটাও আগ্রহ শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের জন্মাবে না। তাহলে আমি যেটা বললাম, প্রথমে আপনারা ছবিটা দেখুন, উদাহরণ দিচ্ছি। প্রথমে ক্লাসে গিয়ে আমি উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম। এক্সাম্পল দিয়ে যখন সংজ্ঞায় যাচ্ছি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে আরোহী পদ্ধতি। আর আরোহী পদ্ধতির ইংরেজিতে বলা হয় ইন্ডাকটিভ মেথড। আর ঠিক তার উল্টোটা যখন হয়, তাকে বলা হয় ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি। আপনারা ছবিতে দেখুন, তাহলে বিষয়টা পরিষ্কার বোঝা যাবে যে আরোহী পদ্ধতিটা কিন্তু অনেক বেশি কার্যকরী এবং উপকারী। তাহলে আপনারা প্রত্যেকে আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এখানে কিন্তু ছাত্রছাত্রীদের বেশিরভাগই কনফিউশন হয় যে কোনটা আরোহী, কোনটা অবরোহী, কোনটা ইন্ডাকটিভ, কোনটা ডিডাকটিভ। এইবার আসি আমি যেটা দিয়ে শুরু করলাম, যে টপিকটা দিয়ে শুরু করলাম, এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই বিষয়টা থেকে কিন্তু প্রশ্ন খুব আসে। এলএডির ফুল ফর্ম কি? লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস, লার্নার অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস। অবশ্যই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অর্থাৎ মানুষের মস্তিষ্ক, বিজ্ঞানী নোম চোমস্কাই, ইনি একজন শিক্ষাবিদ, শিক্ষা নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন। তাতে তিনি বলছেন যে একটি শিশু জন্মগতভাবেই কিন্তু এক বায়োলজিক্যাল চিপ নিয়ে মাথায় জন্মায়। অর্থাৎ সারা বিশ্বে যত রকম ভাষা রয়েছে,
সেই সমস্ত ভাষাই সে অবচেতন মনে বুঝতে পারবে। তার প্রোগ্রামিংটা কিন্তু সেইভাবেই করা রয়েছে চিপে। যখন একদম সে ছোট্ট শিশু থাকে, কথা বলতে পারে না, তার সামনে যখন একজন বাংলা ভাষায় কন্টিনিউ কথা বলে যায়, তখন কিন্তু তার মুখে, তার মনের মধ্যে, সেই চিপের মধ্যে কিন্তু ইনপুট চলে যাচ্ছে যে আমার চারপাশের লোকজন বাংলায় কথা বলছে। তাই যখন তার 2-3 বছর বয়স হয়, যখন সে কথা বলতে শেখে, তখন কিন্তু অনায়াসে সে সেই বাংলা ভাষা বলতে থাকে। শুধু বাংলা ভাষা নয়, আমি প্রথমে শুরু করেছিলাম যে তামিলনাড়ুতে গিয়ে একজন ব্যক্তি, একজন বাঙালি যখন বেশ কয়েক বছর থাকার পর অটোমেটিক তামিল ভাষা বলতে শুরু করে, সেটাও কিন্তু সেই ডিভাইসের সৌজন্যেই তার এই ভাষা জ্ঞানটা হয়। এবার নাম্বার 6, একজন বাঙালি ইংল্যান্ড থেকে বর্ণমালা না শিখেও তামিল বুঝতে এবং বলতে পারলে এটাকে কি বলা হয়? তাহলে আপনি দেখুন যে এর আগে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, ল্যাড, তাহলে সেটার কানেকশানে, সেটাকে মাথায় রেখেই কিন্তু এই প্রশ্নটাও হচ্ছে, এবং এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেটে এসেছে। তাহলে এই সেক্টরটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অপশানগুলো হলো অ্যাডাপশন, অ্যাসোসিয়েশন, অ্যাকুইজিশন, লার্নিং। সঠিক উত্তর আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অ্যাকুইজিশন, অর্থাৎ যে ইনপুটটা আসে সেটাই হচ্ছে অ্যাকুইজিশন। স্টিফেন কার্সনের মতে আমরা অচেতনভাবে কিন্তু পরিবেশ থেকে কিছু ভাষা রপ্ত করি। আর লার্নিং হচ্ছে সচেতনভাবে শেখা, অর্থাৎ ক্লাসে গিয়ে নিয়মিত প্রথাভিত্তিক রুটিন করে যে পড়াশোনা, ক্লাসে গিয়ে শিক্ষক পড়াচ্ছেন, সে শিখছে, এই যে প্রথাটা, সেটা হচ্ছে লার্নিং। সেটা কিন্তু অ্যাকুইজিশন না। যে অ্যাকুইজিশনের মাধ্যমে একটি বাঙালি লোক তামিলনাড়ুতে গিয়ে তামিল ভাষা শিখেছিল, সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। ইংল্যান্ড থেকে আসা লোক, সে কিন্তু অনায়াসে তামিল বুঝতেও পারছে, লিখতেও পারছে। এক বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সহপাঠীদের অ্যাসেসমেন্ট করতে বললে কি হবে? দলগত মানাঙ্কন, ব্যক্তিগত মানাঙ্কন, সহপাঠীদের মানাঙ্কন, নাকি আত্মগত মানাঙ্কন? অবশ্যই এটা সহপাঠীদের মানাঙ্কন, অর্থাৎ পিয়ার অ্যাসেসমেন্ট হবে। কারণ এখানে প্রশ্নতেই বলা হয়েছে যে বিতর্ক প্রতিযোগিতায়, অর্থাৎ সেখানে তার দলগত অংশগ্রহণ রয়েছে। তাই দলগত অংশগ্রহণ যখন হবে, সে তার সহপাঠীর ভালো মন্দ কিন্তু বিচার করবে। পরের প্রশ্ন, কোন উপাদান ইমার্জেন্ট লিটারেসি স্টেজে লক্ষ্য করা যায় না? বইয়ের প্রতি আগ্রহ, গল্প বর্ণনা বা বলার ক্ষমতা, বিভিন্ন জিনিসের নাম জানা, শব্দ লেখার ক্ষমতা। অবশ্যই সঠিক উত্তর হবে শব্দ লেখার ক্ষমতা। কারণ ইমার্জেন্ট লিটারেরি স্তর, যে ফেজটা, সেটা কিন্তু সাক্ষরতার ঠিক আগের মুহূর্ত। আপনারা এই ছবিটি দেখুন। এই স্তরে যে স্তর নাম্বার 1 রয়েছে, 1 নম্বর স্তর, এই স্তরে বই দেখে বাচ্চারা আগ্রহ প্রকাশ করবে। সে গল্প বলার তার মধ্যে একটা ক্ষমতা তৈরি হবে, কোনো নাম জানার আগ্রহটা তৈরি হবে, কিন্তু সেই শব্দ লেখার কিন্তু তার কোনো ক্ষমতা নেই। এর ঠিক পরের যে বিগিনিং লিটারেসি, অর্থাৎ সাক্ষরতার যে স্তরে সে ঢুকবে, সে তখন অক্ষর চিনবে, সহজভাবে পড়তে পারবে, তখন সে শব্দ লিখতে পারবে। আর তারপরে, অর্থাৎ তৃতীয় স্তরে যখন ফ্লুয়েন্ট লিটারেসি, তখন সে কিন্তু সাবলীলভাবে পড়তে পারবে এবং লেখার দক্ষতাও তৈরি হবে, তার মধ্যে একটা গভীর বোধগম্যতাও জেগে উঠবে। নাম্বার 10, বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার আইন 2009 অনুযায়ী কোন বিবৃতিটি সঠিক? বন্ধুত্বপূর্ণ এবং শিক্ষাকে একক পদ্ধতি অনুসরণ করতে হবে, অতিরিক্ত পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে, লেখাপড়া করতে না চাইলে শাস্তির ব্যবস্থা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার কম গুরুত্ব। এটা কখনোই না। নাম্বার এ আমরা প্রত্যেকে জানি, ফ্রেন্ডলি অ্যান্ড এডুকেশন মাস্ট ফলো এ সিঙ্গেল মেথড। তাহলে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার, যেখানে শিক্ষাকে প্রথমে গুরুত্ব দিতে হবে, বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করে রাখতে হবে, ভয়মুক্ত, আনন্দদায়ক, শিশু বান্ধব একটা পরিস্থিতি কিন্তু আমাদের তৈরি করে রাখতে হবে বিদ্যালয় প্রাঙ্গণে। তাহলে 8টি 2009 আমাদের সেই শিক্ষাটাই বা সেই ম্যাপটাই, সেই রোড ম্যাপটাই বলে দিয়েছে। টিচার ডমিনেটেড লার্নিং প্রসেস, শুষ্ক এবং নিরস শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কিন্তু যেখানে নেওয়া হয় না, পুরোটাই একটা মুখস্থ নির্ভর। এই বৈশিষ্ট্যগুলো কোন শিক্ষা পদ্ধতিকে নির্দেশ করছে? অর্থাৎ টিচার ডমিনেটেড, ড্রাই, নো স্টুডেন্ট ইন্টারাকশন, রোড বেসড। তাহলে এই যে ফিচার, এই যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কোন পদ্ধতি? এগুলোকে বলা হয় রুল মেথড বা সূত্র পদ্ধতি। শিক্ষক
কোনোভাবেই সক্রিয় থাকবে না, সে শুধু সূত্র বলে দেবে, সে একতরফাভাবে ক্লাসে গিয়ে পড়াতে থাকবে বই খুলে, সেটা কিন্তু কখনোই হবে না। একজন শিক্ষার্থী সেক্ষেত্রে নিষ্ক্রিয় থাকবে, সে শুধুমাত্র মুখস্থ করবে, কোনো প্রশ্ন করবে না, শুধু শিক্ষক কী বলছে সে শুধু শুনবে। এর ফলে কিন্তু শিক্ষার্থীর কোনো রকম সৃজনশীলতাও তৈরি হবে না, তার বোঝার ক্ষমতাটা দিনকে দিন লোপ পেয়ে যাবে এবং শিক্ষার্থী যত দিন যাবে তত আরও বেশি নিষ্ক্রিয় হয়ে পড়বে। বাংলা ক্লাসে শিক্ষার্থীর মৌলিকতা এবং সৃজনশীলতার সন্ধানে কোন ধরনের প্রশ্ন সাহায্য করবেন, কোন ধরনের প্রশ্নের সাহায্য নেবেন? হুইচ টাইপ অফ কোয়েশ্চেন প্রমোটস অরিজিনালিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন বেঙ্গলি ক্লাস? সত্য মিথ্যাবাচক প্রশ্ন, ট্রু ফলস যে প্রশ্নগুলো দেওয়া হয়, এক শব্দের উত্তর ভিত্তিক ওয়ান ওয়ার্ড আনসার কোয়েশ্চেন, এমসিকিউ প্রশ্ন অথবা ওপেন এন্ডেড প্রশ্ন। অবশ্যই এটা হবে ওপেন এন্ডেড প্রশ্ন, অর্থাৎ একজন শিক্ষার্থীকে স্বাধীনতা দেওয়া হলো, তুমি তোমার মতো উত্তর দাও, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বলো। এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, ব্লুমস ট্যাক্সোনমির হায়ার অর্ডার থিঙ্কিংয়ের অন্তর্গত এই ধরনের প্রশ্নগুলো। এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ব্লুমস ট্যাক্সোনমি, যেটা আমি কথাটা বললাম, সেখানে যে তার মূল বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে, যে ওপেন এন্ডেড বা হায়ার অর্ডার থিঙ্কিং যে প্রশ্ন, সেখানেই কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে বাচ্চাদের। আর যে মূল্যায়ন স্তর, সেখানে সে মতামত দেবে, তারপরে বিশ্লেষণ যখন করবে, কারণ ব্যাখ্যা, যখন কোনো প্রশ্নে কারণ ব্যাখ্যা করতে চাইবে, তখন সে বাচ্চার মধ্যে বিশ্লেষণ ক্ষমতা কতটা সেটা আমরা দেখব। আবার কোনো সমস্যার সমাধান করতে দেওয়া কোনো প্রশ্ন, সেখানে সে কতটা প্রয়োগ করতে পারছে, কতটা অ্যাপ্লাই করতে শিখেছে। সংক্ষিপ্তধর্মী প্রশ্নতে সে কতটা বুঝতে পেরেছে। আর ট্রু ফলস বা এমসিকিউ লেভেলের যে প্রশ্নগুলো, সেগুলোতে তার মনে রাখার ক্ষমতা কতটা সেটা আমরা জানতে পারবো। পরের প্রশ্ন, কবিতা পাঠের পর বিভিন্ন দলকে ছবি আঁকা, মূল ভাব বলা এবং গদ্যে মতামত লেখার কাজ দেওয়ার উদ্দেশ্য কী? শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেওয়া, নিছক সময় অতিবাহিত করা, আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করা। নাম্বার ডি, শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষমতা এবং প্রবণতাকে গুরুত্ব দেওয়া। অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে থাকা বিভিন্ন ক্ষমতা এবং প্রবণতাকে গুরুত্ব দেওয়া। হাওয়ার্ড গার্ডনারের তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে একজন শিশু কিন্তু নানান দিক থেকে তার বিভিন্ন রকম কোয়ালিটিস থাকতে পারে। কেউ গানে ভালো হতে পারে, কেউ ছবি আঁকায় ভালো হতে পারে, কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো লিখতে পারে। তাহলে তার দক্ষতা কিন্তু নানান ক্ষেত্রে নানা রকম হতে পারে। আলাদা আলাদা কাজ দিলে সে কিন্তু তার নিজের দক্ষতা অনুযায়ী অংশগ্রহণ করতে পারে। হাওয়ার্ড গার্ডনারের সেই মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব। এর পরের প্রশ্নে আমরা দেখব নাম্বার 14, শিক্ষার ক্ষেত্রে ভাষা কেন্দ্রীয়তা, সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজের অর্থ কী? ভাষা অন্যান্য সকল বিষয় শেখার কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অবশ্যই ভাষার সঙ্গে অন্যান্য বিষয় শেখার কোনো যোগ নেই। বিষয় চর্চা, ভাষা শিক্ষার কেন্দ্র, কোনো বিষয় সম্পর্কিত ধারণা অর্জনের জন্য ভাষার গুরুত্ব নেই, কখনোই না। নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন, এই ছবিটাতে যেভাবে ডিজাইন করেছি তাতে দেখা যাচ্ছে যে ভাষা রয়েছে কেন্দ্রে, এবং সেটা যে কোনো বিষয় হোক, গণিত হোক, বিজ্ঞান হোক, সমাজ হোক, ভূগোল হোক, ইতিহাস হোক, শিল্প হোক, সব ক্ষেত্রেই আমাদেরকে পিছিয়ে পড়তে হবে যদি আমরা ভাষায় দুর্বল হই। ভাষাই হলো মূল ভিত্তি সমস্ত ধরনের শিক্ষার ক্ষেত্রে, তাই শিক্ষার কেন্দ্র হিসেবে আমাদেরকে কিন্তু ভাষাকে সবসময় গুরুত্ব দিতে হবে। নাম্বার 15, সংশোধনী শিক্ষার মূল উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? হুইচ ইজ নট ইনক্লুডেড অ্যামাং দ্য মেন অবজেক্টিভস অব রেমেডিয়াল টিচিং? সংশোধনী শিক্ষা, যাকে ইংরেজিতে বলা হয় রেমেডিয়াল টিচিং, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতাকে চিহ্নিত করা, প্রয়োজনীয় সংশোধনে সহায়তা করা, নতুন বিষয় পড়ানোর আগে পূর্ব পাঠের জ্ঞানের সমতা আনা। নাম্বার ডি, দুর্বল শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা। অবশ্যই মানসিক পীড়ন করা, কারণ প্রশ্নটা দিয়েছে অন্তর্ভুক্ত নয়। প্রথম তিনটে যে অপশান, সেটা কিন্তু রেমেডিয়াল টিচিংয়ের একটা বৈশিষ্ট্য। তিনটে বৈশিষ্ট্য, পিছিয়ে পড়া ছাত্রদেরকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে আসতে পারি, তাদের দুর্বলতাকে কিভাবে আমরা কাটিয়ে তুলতে পারি। এবং আমাদের যে 8/2009 সেখানেও কিন্তু পরিষ্কারভাবে বলছে যে রেমেডিয়াল টিচিংয়ের কথা, যেখানে কোনো ছাত্রই যেন পিছিয়ে না পড়ে, এবং পিছিয়ে পড়ে আছে বলে তাকে কোনোভাবে মানসিক বা শারীরিক নির্যাতন করা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ। আর রেমেডিয়াল টিচিং আমরা কি করব, এই যে কি পয়েন্টসগুলো রয়েছে তার দেখুন, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, অর্থাৎ পিছিয়ে পড়া ছাত্রের দুর্বলতাকে চিহ্নিত করা,
তারপরে তার রেমেডিয়াল টিচিং আমি তাকে কীভাবে দেবো সেটা প্ল্যানিং করা, বিশেষ পরিকল্পনা, তারপর স্পেশাল টিচিং দেওয়া থাকে এবং রিঅ্যাসেসমেন্ট, নতুন করে তার মূল্যায়ন করা, সে কতটা এগিয়ে এলো বা তার কতটা উন্নতি হলো। পরের প্রশ্নে আমরা চলে যাই, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কারণ কী? নাম্বার এ, মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য হয়। নাম্বার বি, আঞ্চলিক ভাষাগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য। নাম্বার সি, মাতৃভাষায় শিক্ষাদানে কম খরচ লাগে। নাম্বার ডি, অভিভাবকরা বেশিরভাগই ভাষাটা জানেন। প্রথম অপশানটা অবশ্যই হবে মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য। যে কোনো বিষয়কে আমরা যদি নিজের ভাষাকে দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করি সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়, সেটা শিশুদেরই হোক আর আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদেরই হোক, প্রত্যেকের ক্ষেত্রেই। আর ইউনেস্কো এবং এনসিএফ 2005 উভয় কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। পরের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে শ্রবণ দক্ষতার প্রয়োগ সরাসরি হয় না? রেল স্টেশনে গাড়ির সময় সম্পর্কিত ঘোষণা, ক্লাসরুমে শিক্ষকের পরীক্ষার দিন ঘোষণা, স্কুলে বসে এক মনে গল্পের বই পড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ শোনা। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এক মনে পড়া মানে মনে মনে পড়ছে সে কিন্তু সরব পাঠ করছে না, তাই আনসার সি। এখানে আমরা ছবিটাতে দেখতে পাই LSRW, যেটা ভাষা দক্ষতার 4টে মূল স্তম্ভ। L ফর লিসনিং, কানে শুনে সেই তথ্যটাকে গ্রহণ করা, যেমন রেলের ঘোষণা শোনা। S হচ্ছে স্পিকিং, অর্থাৎ বলা, মুখে ভাষা প্রকাশ করা, যে কোনো বিতর্ক সভায় বা আলোচনায় যোগদান করা। রিডিং সরব পাঠ হতে পারে, চোখে দেখে অর্থটা বুঝতে হবে, কিন্তু এক্ষেত্রে আমরা যে প্রশ্নে যেটা রয়েছে সে নীরবে পড়ছে, সে নীরব পাঠ করছে। আর W অর্থাৎ রাইটিং। তাহলে এই 4টে হচ্ছে ভাষা দক্ষতার মূল স্তম্ভ। নাম্বার 18, কোনো শিক্ষার্থী পঠনজনিত সমস্যা অর্থাৎ রিডিং ডিসঅর্ডার শিকার হলে তাকে কোন সমস্যায় সম্পর্কিত বলে শনাক্ত করবেন? অ্যাফেসিয়া, ডিসক্যালকুলা, ডিসলেক্সিয়া, অটিজম। অবশ্যই এই পার্টিকুলার যে পড়ার সমস্যা সেটাকে বলা হয় ডিসলেক্সিয়া। আর যে অপশানে যে বিষয়গুলো দিয়েছে সেগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। ডিসলেক্সিয়া যেমন পঠন সমস্যা, অর্থাৎ অক্ষর চিনতে পারা, পড়তে পারা, এই বিষয়টা কিন্তু সম্ভব হয়ে ওঠে না বাচ্চাদের পক্ষে। তাদের কিন্তু বুদ্ধিমত্তার কিন্তু কোনো সমস্যা থাকে না এক্ষেত্রে। আর ডিসক্যালকুলিয়া মানে গণিতের সমস্যা, তার ক্যালকুলেশন করার সমস্যা, সংখ্যা বোঝা বা হিসেব বোঝার ব্যাপারে তার একটু সমস্যা রয়েছে। আর ডিসগ্রাফিয়া মানে লেখার সমস্যা, হাতের লেখায় কোনো সমস্যা সে ফেস করছে। অ্যাফেসিয়া হচ্ছে ভাষা হারানো, অর্থাৎ মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে সাময়িকভাবে সেই ভাষাটা হয়তো হারিয়ে ফেলেছে, তার সেই কারণে সে কিন্তু বলতে তার কষ্ট হচ্ছে। আর অটিজম হচ্ছে একটি স্নায়ু ঘটিত রোগ, যার ফলে সে যোগাযোগ এবং সামাজিকতায় তার মধ্যে একটু ভিন্নতা দেখা দেয়। আর ADHD অর্থাৎ মনোযোগের সমস্যা, চঞ্চলতা, মনোযোগের যে কোনো ধরনের সমস্যা, এটা আমরা বেশিরভাগ বাচ্চাদেরই দেখি ADHD। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো কিন্তু বুদ্ধিমত্তার সমস্যা হিসেবে দেখাটা একদমই উচিত নয়। 19 নম্বর প্রশ্নে, কবিতা পাঠের আলোচনায় ইতিহাস বা ভূগোলের সাথে সম্পর্ক দেখানো হলে শিক্ষক কোন শিক্ষণ কৌশল ব্যবহার করছেন? When connecting poetry discussion with history or geography, which teaching technique is used? অনুগামী, অনুসন্ধান, অনুবন্ধন বা কোরিলেশন, অনুসারী। বাংলার থেকে এখানে ইংরেজি টার্মগুলোতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুগামী অর্থাৎ সিকোয়েন্সিয়াল, অনুসন্ধান এনকোয়ারি, অনুবন্ধন অর্থাৎ কোরিলেশন, আর অনুসারী মানে অ্যাডহেরে। সঠিক উত্তর হবে অনুবন্ধন পদ্ধতি। অর্থাৎ যখন আমি একটি বিষয় নিয়ে পড়ব, সেই বিষয়টি পড়ার সাথে সাথে অন্যান্য বিষয়গুলোকেও কিন্তু কানেক্ট করতে করতে যাওয়া। অর্থাৎ ধরুন আমি বাংলা ভাষা নিয়ে পড়ছি, আমি ইতিহাসে চলে গেলাম সেই বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে। আবার ভূগোলে কখনো গেলাম, ভূগোলের স্থান পরিবেশ নিয়ে, যে জায়গা বদলের সাথে সাথে কীভাবে ভাষাও পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানে চলে গেলাম সেই প্রকৃতির বর্ণনায়। আবার বাংলার চিত্রকলা নিয়েও আমি আলোচনা শুরু করলাম। তাহলে মূল কেন্দ্রে থাকছে কিন্তু সেই বাংলা সাহিত্য, এবং আমি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট করে 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 কিন্তু ছাত্রদের সামনে উপস্থাপন করছি। সেটাতে কিন্তু অনেক বেশি কিন্তু শেখার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অনেক বেশি অর্থবহ হয় এবং ছাত্রদের কাছে অনেক বেশি উপজীব্য হয়। বেশ অনেক কটা টপিক নিয়ে আলোচনা হলো, এর ফলে কিন্তু বাংলা পেডাগজি অনেকটা অংশে কিন্তু আমরা
এগিয়ে গেলাম। আশা করি এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অনেকটাই উপকার হবে। আর প্রত্যেকে ভালো থাকবেন, আর আগামী দিনে দেখা হচ্ছে নতুন নতুন টপিক নিয়ে। প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।